হ্যালো বন্ধুরা, বাংলা আলো রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে নমস্কার জানাই। আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা পুরোটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি আপনাদের দেখাবো ধান সেদ্ধ কিভাবে হয়। মুড়ির ধান ভাতের ধান দুটোই হয়ে থাকে। আমাদের তো চাষ হয় নিজেদের বাড়ি, তাই আমরা কেনা চাল অতটা আমাদের পোষায় না। আমরা নিজেরা ধান চাষ করে থাকি আর নিজেরাই আমরা খাওয়ার মতো মুড়ির চাল বা ভাতের চাল আমরা নিজেরাই সেদ্ধ করে থাকি। আজকে ভাতের ধান ভাপ উঠবে, কালকে একদিন জলে রেখে তারপরের দিন আমরা সেদ্ধ করব। কিভাবে পদ্ধতি আমরা করে থাকি দেখাবো। আমরা এটা হচ্ছে আমাদের স্টিম না, পাশের বাড়িতে স্টিম আছে, তাই ভাতের ধানটা স্টিমের মধ্যে করলে তাড়াতাড়ি হয়ে যায়, তাই স্টিমে করলাম। আমরা মুড়ির ধানটা আমাদের নিজেদের বাড়িতে উনুনে করব, তখন আপনাদেরকে দেখাবো। আর আজকে যেহেতু ভাতের ধান করছি, ভাতের ধানটা আপনাদের দেখাবো। তো আজকে ভাপ তুলছি, একদিন জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তারপরের দিন সেদ্ধ করে তারপরে রোদে শুকনো করব। তো আমরা কিভাবে ভাপ তুলে থাকি দেখুন। এই যে স্টিমটা দেখছেন, আমি যেটাতে ধান ঢালছি ওটা একটা স্টিম হলার বলা হয়। ওর মধ্য থেকে দেখুন একটা পাইপ দেখা যাচ্ছে। পাইপের এই প্রান্তে থাকে জলের হাঁড়ি, একটা অনেক বড় হাঁড়ি, মাটির মধ্যে এমন সেট আপ করা থাকে। ওর মধ্যে হাঁড়িটা বসানো আছে রাউন্ড দিয়ে মাটি দিয়ে। এই যে দেখছেন কালো রঙের, ওটা অনেক বড় একটা হাঁড়ি, ওর মধ্যে ঢাকনা চাপা আছে। ইঁটগুলো দেওয়া আছে কারণ যাতে ভাপটা না বেরোয়। তার মধ্যে আবার কাদা দিয়ে প্রলেপ দেওয়া আছে, কারণ ভাপ যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু ধানের ভাপ উঠতে, এই যে দেখছেন ভাপ উঠছে, ওটা হয়ে এসছে, ভাপ উঠতে দেরি হয়। তা ভাপ যত বেরিয়ে যাবে তত ধান সেদ্ধ করতে দেরি হবে। তাই আমরা সবসময় চেষ্টা করি যে হাঁড়ি ঢাকনা দিয়ে যেন ভাপটা না বেরোয়। ওর ভাপটা ওই পাইপের মধ্যে এদিকে এসে ওর বাষ্পটা পেয়ে তবে ধানগুলো সেদ্ধ হবে ভাপে। তো আপনারা দেখুন, আমি বসে বসে জ্বালানি দিচ্ছিলাম। আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে ধান সেদ্ধ করেছি। আমরা খাওয়ারটুকুই করে থাকি, তাই আমরা কোনো লেবার করি না, নিজেদের কাজটা আমরা বাড়ির কাজটা আমরা করে নিই। তো দেখুন, আমি বসে বসে জ্বালানি দিচ্ছিলাম, আর আমার হাজব্যান্ডকে মাঝে মাঝে বলেছিলাম তুমি একটু ভিডিও করে দাও, আমার বন্ধুদের দেখাবো। তাই অলরেডি করে থাকি, তো আমাদের দেখানোর জন্যে এটা না। তো আমি ভাবলাম কাজ করে থাকি, তো ভাবলাম বন্ধুদেরকে একটু শেয়ার করি, সেই উদ্দেশ্যেই করা, নাহলে ওরকম কোনো ব্যাপার না। তো নিজেদের বাড়ির কাজ নিজেই করি, আমার ভালো লাগে, কাজ করতে ভালো লাগে, আমার কোনো অসুবিধা নেই। তো আমি একবার এসে চেক করলাম, এক পাশ হয়ে গেছে, আর একটু বাকি আছে। যদি পুরোটা হয়ে যেত তাহলে কিন্তু আমার হাতে তাপ লাগতো, তো তাপ লাগেনি। আমার হাজব্যান্ডকে বললাম একটু বাকি আছে। আমার হাজব্যান্ড তখন বললো যে তুমি আরেকটু বসে বসে জ্বালানি দাও। তো জ্বালানি দিচ্ছিলাম, তো অনেকটাই জ্বালানি দিতে হয়েছে, ধান তো অনেকটাই থাকে। তো এভাবে জ্বালানি দেওয়ার পরে অবশেষে যখন পুরোটা ভাপ উঠবে, আবার গিয়ে চেক করতে হবে। যখন চেক করার পর হাত দিতে পারবো না, পুরোটা যখন হয়ে যাবে ভাববো, যখন ধানে হাত না দিতে পারবো তখনই ভাববো এটা কমপ্লিট, যেটা আমার হয়ে গেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এই তো দেখেছেন বড় একটা হাঁড়ি, এর মধ্যে জল টকবক টকবক করে ফুটছে। এতটাই পরিমাণে জ্বালানি দিতে হয়, জ্বালানি বন্ধ করা যাবে না, ঠিক আছে। এর ভাপটার মধ্যে আমি গেলাম, এবারে আমি হাত দিতে পারছি না, দেখতেই পাচ্ছেন। আমার হাজব্যান্ডকে বললাম যে হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড বললেন ঠিক আছে, এবারে তুমি রেডি করো। এবারে দেখুন কিভাবে ধানটা বের করব। ধানটা তো ওর মধ্যে দিয়ে ভর্তি করেছি। এবারে দেখুন, এই যে একটা চাকতির মতো আছে, এইটা একটু টানতে হবে। পুরোটা টেনে দিলে কিন্তু সামলানো যাবে না, পুরোটাই নিচে পড়ে যাবে। একটু একটু করে টানতে হবে, ঝিরিঝিরি করে বেরোবে। এরপরে ধামা ভর্তি করে করে, এখানে এটা হাউজ বলা হয়। এতগুলো ধান অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো এইটা ধামাই ধামাই করে ঢাললাম। ওর মধ্যে আবার শেষে জল দেব, জল দিয়ে পুরো ধানটা, কেউ একদিন, কেউ 1.5 দিন, কেউ 2 দিন রাখে, যে যার মুড়ির ধান ভাতের ধানের প্রসেস আছে, যে যেমন পারে করে। আমরা 1 দিন রেখে থাকি। আজ সকালবেলা করেছি, পরের দিন বিকেলে তুলে নেব। এই দেখুন, এইভাবে একটু একটু করে পুরো ধামা আস্তে 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 করে টেনে টেনে একটু কিছু 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 করে বের করতে হবে। তারপর ধামা ভর্তি করে আমরা এরকম হাউজের মধ্যে ঢেলে থাকি। আপনারা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, যখন আমরা ধানটা নিচে থেকে পড়েছিল, উপরে ভাপের জন্য ছবিটা অস্পষ্ট আসছিল। এই দেখুন, যখন নিচে থেকে পড়েছে তখন আস্তে আস্তে এর ভিতর, স্টিমের ভিতর থেকে ধানগুলো কিভাবে নামছে, এই দেখেন এইভাবে নামছে। পুরোটা কমপ্লিট করার পর
তারপর আবার পুনরায় মানে ওর মধ্যে ধান ভর্তি করতে হবে। এবারে যে জ্বালানি দিচ্ছিলাম খড়ের জ্বালানি, ওর তো ভিতরে ভর্তি হয়ে যাচ্ছে, আর যদি খুব ভর্তি হয়ে থাকে তখন কিন্তু জ্বালানিটা ভালোভাবে জ্বলবে না। তাই এই মানে উনুনের ব্যাক সাইডে একটা মানে ফুটো থাকে, যে এই পাশ দিক দিয়ে জ্বালানির যে ছাইগুলো বের করার রাস্তা থাকে, মানে অপোজিটে। তো জ্বালানিটা বের করছিলাম, কিন্তু দেখে মানে যতটা সহজ মনে হচ্ছে এতটা সহজ না। আমি যখন বের করেছিলাম মানে ছাইগুলো আগুনের তাপে আমার মুখ ঝলসে যাচ্ছিল। যতটা মনে হচ্ছে সহজ অতটা সহজ না, খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে ট্রাই করেছি, কারণ এর মধ্যে ছাইগুলো বের করে দিলে আমি তবে বসে মানে ভালোভাবে জ্বালানিটা দিতে পারবো, আর ভালো উনুনটা জ্বলবেও সুদ্ধা। তারপর আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু বসে বসে জ্বালানি দাও। আমি তখন কি ধানগুলো শেষের দিকে প্রায় সেদ্ধ হওয়ার, তাই আমি ভাবলাম ধানগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, তো হাতে করে করে টেনে চুর করে দিই, একটু ঝাঁটিয়ে দিই, কারণ অনেকটা দূর থেকে ক্যামেরা তো অনেকটাই ধান ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। তো আমি আস্তে আস্তে করে একটা ধান টানার কোড়ো বলা হয় ওটা, মানে বাড়িতে আছে যেহেতু পাশের বাড়িতে করেছি, ওদেরকে আর চাওয়া হয়নি, কারণ হাতের মধ্যে করে নিয়েছিলাম, কোনো অসুবিধা নেই। হাতে টেনে টেনে চুর করে দিয়ে এবারে পুরো সাইড অনেক ধান ছড়িয়ে ছিটিয়েছিল। তো এরকমভাবে যাতে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে হয়, কাজের সময় তো আমরা এটাই ভেবে থাকি যে যাতে ঝটপট আমরা কাজটা করতে পারি। কারণ আমি যদি এটা রেডি করে থাকি যখন যে ধানগুলো ভাপানো হচ্ছে, তো ওটা হয়ে যাবার পর যখন আমরা আবার ঘুরে স্টিমে ধানগুলো দেবো, যেন আমরা তাড়াতাড়ি করে কাজটা করে থাকি, তখন আর ওই সময়টা লাগবে না যে ঝাড়ু দেবো, ঝাঁটাবো, ধান রেডি করব, ধানটা চুর করব, তাহলে আমাদের কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এরকম ঝাড়ু দিতে দিতে আমার হাজব্যান্ড আমাকে বললো যে আমার কাছে জ্বালানি নেই, আমাকে একটু জ্বালানি হাতে টেনে দিয়ে যাও। তো আমি আবার ওর কাছে গিয়ে জ্বালানিগুলো ওর কাছে দিলাম, যাতে ও বসে বসে মানে জ্বালানিটা দিতে পারে, ওকে আর না উঠতে হয়। এইভাবে ওর কাছে আমি খড়ের জ্বালানিগুলো দিলাম। পাতায়ও হয়, পাতা ঝাড়ু দেওয়ার টাইম হয়নি, চাষ হয় তো এই খড়গুলো রেখেছিলাম, তার জন্য এই খড় দিয়েই মানে জ্বালানিটা দেওয়া হচ্ছে। এরপর আবার আর একটু বাকি থেকে গেছিলো ধানটা ঝাড়ু দিতে, ওই তো সামনের দিকটা ওইটা ভালো করে টেনে এটা চুর করে রেখে জমো করে দিয়ে একটু ঝাঁটিয়ে দিলাম। তারপর হচ্ছে আবার একটু জ্বালানি দেব। ধান সেদ্ধ করতে অনেক সময় লাগে, তো ভাতের ধানে তবুও ভাপ তোলাই তাড়াতাড়ি হয়ে যায়। যখন এটা সেদ্ধ হবে মানে পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, যখন সেদ্ধ হবে, সেদ্ধ হওয়ার পরে রোদের তাপে শুকনো হবে, তখন আরও একটু দেরি হয়। মুড়ির ধান তো বাপরে বাপ, তার কোনো মানে টাইমের কোনো জ্ঞান নেই। এবারে দেখুন আমার হাজব্যান্ড উঠলেন, আমি আবার গিয়ে বসলাম। আমার হাজব্যান্ড বললো তুমি এবারে জ্বালানি দাও। তো আমি আবার জ্বালানি দিতে বসলাম। তারপর অবশেষে ধানগুলো সেদ্ধ হওয়ার দেখে তো আমার হাজব্যান্ড বললো জল দিতে হবে, তো ধানগুলো সমান করতে হবে, কারণ সমান নয় ভালোভাবে চারিয়ে দিলে জলটা মানে জলের মধ্যে ধানগুলো যেন ডুবিয়ে থাকে, যদি না জলের মধ্যে ডুবে থাকে তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাওয়া বা ভালোভাবে হবে না। তার জন্য পুরো ধানটা চারিয়ে দিয়ে তারপরে জল দিতে হবে। তো আমি আস্তে আস্তে করে চারাচ্ছিলাম। তারপর আমার হাজব্যান্ড জলের ব্যবস্থা করলো, তো পাইপ থেকে জলটা দিচ্ছিলাম আমি, ও অন্য কাজগুলো করছিল। তারপরে জল দেওয়ার সময় দেখলাম যে ধানগুলো চারপাশে এদিক ওদিক উঁচু নিচু আছে, আপনারা হয়তো মানে ক্যামেরাতে অতটা বুঝতে পারছেন না। তো আমি হাতের কাছে একটা ছিল তক্তার মতো ছিল, ওইটা কাটছিল, ওটা তুলে নিয়ে আমি ধানটাকে একটু ভালো করে চেষ্টা করলাম যাতে সমানভাবে থাকে, তারপরে জলটা যাতে সব ধানগুলো ঠিকঠাক করে পায়, তো সেভাবেই লক্ষ্য রাখতে হবে। আবার বেশি জল হয়ে গেলে হাজ থেকে নিচে উপচে পড়ে গেলে তার সঙ্গে আবার ধানও পড়ে যাবে, আর সব জায়গা তো মানে অপরিষ্কার আছে, তো ধান তখন মানে কুড়োনো যাবে না। তো সব দিক দেখিয়ে সামলিয়ে কাজ করতে হয়। তো ধান মানে বুঝতেই পারছেন আমাদের মা লক্ষ্মী হিসাবে আমরা মেনে থাকি, মেনে নয় আমরা এটা মা লক্ষ্মীর দান বা আশীর্বাদ। তো অনেক যত্ন সহকারে আমাদের কাজ করতে হয়। আমরা এই সব করেই আমরা খেয়ে থাকি, আমাদের পেট ভরে, ঠিক আছে, এই অন্নের জন্য আমরা খেতে পাই, মা লক্ষ্মীর আশীর্বাদ।